তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই একটি বাক্যই বদলে দিয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম 1997 সালে উড়িষ্যার কটকে। ছোটবেলা থেকে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও সাহসী। ইংল্যান্ডে গিয়ে তিনি আইসিএস পরীক্ষায় সফলভাবে পাশ করেন, কিন্তু ব্রিটিশ সরকারের চাকরি গ্রহণ না করে তিনি তা ত্যাগ করেন দেশের জন্য। ভারত ফিরে এসে তিনি যোগ দেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। 1938 সাল ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। এই সময় সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কে তার সুস্পষ্ট ও সাহসী মত প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের লক্ষ্য হওয়া উচিত শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে এই সময়ের মধ্যে সুভাষচন্দ্র বসু জাতীয় স্তরের এক প্রভাবশালী নেতায় পরিণত হন এবং কংগ্রেসের সভাপতি পদ গ্রহণের সম্মতি জানান। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সত্যেন স্বরাজের পক্ষে অবস্থান নেন এবং প্রয়োজনে বল প্রয়োগকেও ন্যায্য বলে মনে করেন। এই বিপ্লবী দৃষ্টিভঙ্গি তাকে মহাত্মা গান্ধীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিয়ে যায়। গান্ধী ছিলেন অহিংস আন্দোলনের প্রবক্তা এবং সুভাষচন্দ্র বসুর সভাপতিত্বের বিরোধিতা করেন। এর ফলস্বরূপ কংগ্রেসের ভিতরে তীব্র মতভেদ সৃষ্টি হয় এবং দল কার্যত বিভক্ত হয়ে পড়ে। যদিও সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ঐক্য বজায় রাখার চেষ্টা করে, গান্ধী তাকে নিজস্ব কর্মপরিষদ গঠনের পরামর্শ দেন। 1939 সালে কংগ্রেস অধিবেশনে অসুস্থ শরীর নিয়ে সুভাষচন্দ্র বসু স্টেশনে করে উপস্থিত হন। তিনি গান্ধীর সমর্থিত প্রার্থী পট্টবী সীতারামাইকে পরাজিত করে পুনরায় কংগ্রেস সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনে মথুরা মালিঙ্গম থেভারের দৃঢ় সমর্থনে দক্ষিণ ভারতের অধিকাংশ পদ সুভাষচন্দ্র বসুর পক্ষে যায়। তবে গান্ধী অনুগত নেতাদের দ্বারা বিভেন্দিত কংগ্রেস ওয়ার্কিং কমিটির অসহযোগিতা ও রাজনৈতিক কৌশলের কারণে সুভাষচন্দ্র বসু কার্যকরভাবে কাজ করতে পারেননি। শেষ পর্যন্ত তিনি কংগ্রেস সভাপতি পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন। এই ঘটনায় কংগ্রেসের অভ্যন্তরে আদর্শগত বিভাজনকে স্পষ্ট করে তোলে এবং এখান থেকে শুরু হয় সুভাষচন্দ্র বসু স্বাধীন ও বিপ্লবী রাজনৈতিক পথ চলার নতুন অধ্যায়। তাই তাকে বারবার গ্রেপ্তার করা হয়। শুধু গান্ধীজির আন্দোলনের সময় নেতাজিকে 11 বার জেলে পাঠানো হয়। শেষ পর্যন্ত কলকাতা এলগি রোডের বাড়িতে নেতাজিকে গৃহবন্দী করে রাখা হয়। কিন্তু নেতাজি থেমে থাকার মানুষ নয়। 1941 সালে ছদ্মবেশে তিনি সেই বাড়ি থেকে পালিয়ে যান। এইভাবে শুরু হয় তার জীবনের সবচেয়ে নাটকীয় অধ্যায়। তিনি প্রথমে জার্মানি পৌঁছে হিটলারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারপর সেখান থেকে জাপানে যান। জাপানে গিয়ে নেতাজি দায়িত্ব নেন আজাদ হিন্দ ফৌজের। জাপানের সহায়তায় তিনি আন্দামান ও নিকোবর দ্বীপ দখল করে সেখানে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। এরপর শুরু হয় ভারতের দিকে আজাদ হিন্দ ফৌজের অগ্রযাত্রা। দিল্লি চলো, এই স্লোগানে কাঁপতে থাকে ব্রিটিশ সেনা। কিন্তু ইতিহাস আবার মোড় নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয় হয়। এর ফলে আজাদ হিন্দ ফৌজের অস্ত্র, অর্থ ও রসদের যোগান বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1945 সালে বলা হয় তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়। কিন্তু আজও এই মৃত্যুর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তাই আজও প্রশ্ন রয়ে গেছে, নেতাজি কি সত্যি মারা গিয়েছিলেন, নাকি তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বড় রহস্য। জাপানের একটি লোকাল সংবাদ মাধ্যম এর রিপোর্ট অনুযায়ী, তবে এই সংবাদ মাধ্যমের সত্যতা নিয়ে সংশয় থেকে যায়। পরে অবশ্য ভারতের কংগ্রেস সরকার একটা তদন্ত কমিটি গঠন করে এবং পরে জাপানের এই লোকাল সংবাদ মাধ্যমের দেওয়া নেতাজির প্লেন দুর্ঘটনার সত্যতা মেনে নেয়। জাপান শাসিত তাইওয়ানের তাইপু বিমানবন্দর দুপুর প্রায় 2:30 নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একটি বেসরকারি বোমারু বিমান উড্ডয়ন শুরু করে। হঠাৎই বিমানের ভেতর শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ। রানওয়ের কর্মীরা দেখতে পান বিমানের বাম দিকের ইঞ্জিন বা প্রপেলার খুলে নিচে পড়ে যাচ্ছে। বিমানটি তীব্রভাবে ডান দিকে কাত হয়ে মাটিতে আছড়ে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণে দুটুকরো হয়ে যায়। এই ঘটনার সঙ্গে সঙ্গে মারা যায় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়। 20 আগস্ট তাইহুকুতে তার দাহ সম্পূর্ণ হয়। পরবর্তীতে তার ভস্ম টোকিওর রেনকো-জি বৌদ্ধ মন্দিরে সংরক্ষিত করে রাখা হয়। বহু মানুষ নেতাজির এই মৃত্যুকে বিশ্বাস করতে চান না। এটাই কি শেষ সত্যি, নাকি কোনো বৃহৎ রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তি নেতাজিকে নিজের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? আপনি কি মনে করেন নেতাজির প্লেন দুর্ঘটনা নিছক কোনো সাধারণ দুর্ঘটনা ছিল, নাকি নেতাজিকে পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে প্লেনটিকে দুর্ঘটনায় ফেলা হয়েছিল? এই ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান।